সময়টা ছিল 11ই আগস্ট 1908 সাল। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। মুজফ্ফরপুর জেলের ভেতরে অদ্ভুত এক নীরবতা। ফাঁসির মঞ্চ প্রস্তুত। ব্রিটিশ অফিসাররা অপেক্ষা করছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির জন্য। কিন্তু বন্দিটি কোনো কুখ্যাত ডাকাত নয়, নয় কোনো পেশাদার খুনি। সে একজন কিশোর, বয়স মাত্র 18 বছর 8 মাস 8 দিন। প্রহরীরা ভেবেছিল শেষ মুহূর্তে সে হয়তো কাঁদবে, ক্ষমা চাইবে, কিংবা প্রাণ ভিক্ষা করবে। কিন্তু যা ঘটল তা দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। সাদা ধুতি পরে, হাতে ভগবদ্গীতা, মুখে এক অপূর্ব হাসি নিয়ে ছেলেটি নিজেই ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে গেল। তার ঠোঁট থেকে ভেসে এলো একটাই ধ্বনি, বন্দে মাতারাম। সেদিন ব্রিটিশরা একজন মানুষকে ফাঁসি দিয়েছিল, কিন্তু তারা বুঝতে পারেনি একজন ক্ষুদিরামের মৃত্যুতে লক্ষ লক্ষ ক্ষুদিরাম জন্ম নেবে। কে ছিলেন এই ক্ষুদিরাম বসু? কেন মাত্র অল্প বয়সেই তিনি ব্রিটিশদের কাছে ভয়ের কারণ হয়ে উঠেছিলেন? কি ঘটেছিল মুজফ্ফরপুরে সেই ঐতিহাসিক রাতে? কেনই বা আজও তার নাম শুনলে ভারতবাসীর বুক গর্বে ভরে ওঠে? আজকের ভিডিওতে আমরা জানব ভারতের সর্বকনিষ্ঠ শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর সম্পূর্ণ জীবন কাহিনী। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। 3রা ডিসেম্বর 1889 সাল, ব্রিটিশ শাসিত বাংলার মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত মোহবনী গ্রামে জন্মগ্রহণ করেন ক্ষুদিরাম বসু। ক্ষুদিরামের জন্মের আগেই পরিবারের কয়েকটি সন্তান অল্প বয়সে মারা গিয়েছিল। তখনকার প্রচলিত লোককথা অনুযায়ী শিশুকে অমঙ্গল থেকে রক্ষা করার জন্য প্রতীকীভাবে কয়েক মুঠো খুদ বা ভাঙা চালের বিনিময়ে অন্যের হাতে তুলে দেওয়া হতো। সেই থেকেই তার নাম রাখা হয় ক্ষুদিরাম। তার বাবা ছিলেন তৈলক্যনাথ বসু, যিনি রাজস্ব বিভাগের কর্মচারী ছিলেন। মাতা লক্ষ্মীপ্রিয়া দেবী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ও স্নেহশীলা। ক্ষুদিরামের বয়স যখন খুবই কম, তখন তার মা মারা যায়। কিছুদিনের মধ্যে বাবাকেও হারান। একটি ছোট্ট ছেলে মুহূর্তের মধ্যে অনাথ হয়ে গেল। তার বড় দিদি অপরূপা দেবী তাকে নিজের সন্তানের মতো মানুষ করার দায়িত্ব নিলেন। ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, তবে তিনি বই পড়ার চেয়েও দেশ নিয়ে বেশি ভাবতেন। এই সময় 1905 সালে লর্ড কার্জন বাংলাকে ভাগ করার সিদ্ধান্ত নিলে সমগ্র বাংলায় ক্ষোভের আগুন জ্বলে ওঠে। সারা বাংলায় ছড়িয়ে পড়ে বঙ্গভঙ্গ আন্দোলন। চারিদিক মুখরিত হয়ে ওঠে বন্দে মাতরম ধ্বনিতে। এই আন্দোলন ক্ষুদিরামের মনে গভীর প্রভাব ফেলে। তিনি যোগ দেন বিপ্লবী সংগঠন যুগান্তরের সঙ্গে। সেখানে শুরু হয় কঠোর প্রশিক্ষণ, অস্ত্র চালানো, গোপন বার্তা আদান প্রদান, আত্মরক্ষা ও বোমা ব্যবহারের প্রশিক্ষণ। মাত্র 16-17 বছর বয়সেই ক্ষুদিরাম পুলিশের চোখে হয়ে উঠলেন এক বিপজ্জনক তরুণ। 1907 সালের শেষ দিকে কলকাতার আদালতে একটি নাম বারবার শোনা যেত, ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ড। ভারতীয়দের কাছে তিনি শুধু একজন বিচারক ছিলেন না, ছিলেন ব্রিটিশ শাসনের নিষ্ঠুর মুখ। একের পর এক তরুণ বিপ্লবী তার কঠোর শাস্তির শিকার হচ্ছিলেন। কারাগারে নির্যাতন, দীর্ঘ কারাদণ্ড, বেত্রাঘাত, সব কিছু ছিল যেন তার কাছে স্বাভাবিক। এই খবর পৌঁছায় যুগান্তর দলের কাছে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এই অত্যাচার শেষ হওয়া দরকার। কিন্তু প্রশ্ন ছিল, এই দায়িত্ব কে নেবে? ঘরে উপস্থিত অনেকেই ছিলেন অভিজ্ঞ বিপ্লবী, কিন্তু সবাইকে অবাক করে সামনে এগিয়ে এলেন ক্ষুদিরাম বসু। তিনি বললেন, আমাকে সুযোগ দিন, দেশের জন্য যদি মরতে হয় আমি প্রস্তুত। ক্ষুদিরামের সঙ্গে এই অভিযানের জন্য বেছে নেওয়া হলো আরেক তরুণ বিপ্লবী প্রফুল্ল চাকিকে। দুজনের বয়সই খুব কম, কিন্তু সাহস ছিল পাহাড়ের সমান। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা পৌঁছালেন বিহারের মুজফ্ফরপুর শহরে। ছদ্মনামে তারা একটি ধর্মশালায় থাকতে শুরু করলেন। দিনের পর দিন শুধু একটি কাজ, কিংসফোর্ডকে অনুসরণ করা। কখন আদালতে যান, কখন ক্লাবে যান, কোন রাস্তা ব্যবহার করেন, কোন গাড়িতে ওঠেন, প্রতিটা তথ্য নিখুঁতভাবে সংগ্রহ করা হচ্ছিল। অনেক রাত তাদের না খেয়েই কাটাতে হয়েছিল। 30শে এপ্রিল, সেদিন রাতটা ছিল অস্বাভাবিক শান্ত। ইউরোপিয়ান ক্লাবের সামনে অন্ধকারে দাঁড়িয়েছিলেন ক্ষুদিরাম ও প্রফুল্ল। দুজনের হাতেই ছিল বোমা। দূরে একটা ঘোড়ার গাড়ি বেরিয়ে এলো। তাদের বিশ্বাস ছিল এই গাড়িতেই রয়েছেন কিংসফোর্ড। গাড়িটি কাছে আসতেই ক্ষুদিরাম সমস্ত শক্তি দিয়ে বোমাটি ছুঁড়ে মারলেন। পরক্ষণেই বিকট বিস্ফোরণ, চারিদিকে আগুন, ধোঁয়া আর মানুষের চিৎকার। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ভয়ঙ্কর তথ্য সামনে এলো। সেটি কিংসফোর্ডের গাড়ি ছিল না। গাড়িতে ছিলেন প্রিঙ্গল কেনেডির স্ত্রী ও কন্যা। তারা দুজনাই প্রাণ হারান, ক্ষুদিরাম ও প্রফুল্ল। তারা এক মুহূর্ত সময় নষ্ট না করে দুজনে দুদিকে ছড়িয়ে পড়লেন। শুরু হলো ব্রিটিশ সরকারের তল্লাশি অভিযান। প্রফুল্ল চাকি ট্রেনে পালানোর চেষ্টা করলেও পুলিশ তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। প্রফুল্ল জানতেন তিনি ধরা পড়লে পুরো বিপ্লবী সংগঠন বিপদে পড়বে। তাই তিনি শেষবারের মতো আকাশের দিকে তাকিয়ে নিজের রিভলভার দিয়ে নিজেকেই গুলি করলেন। একজন সত্যিকারের বিপ্লবী শত্রুর হাতে আত্মসমর্পণ করেননি। অন্যদিকে ক্ষুদিরাম একাই হেঁটে চলেছেন। দিন নেই রাত নেই,
ক্ষুধা, তৃষ্ণা আর ক্লান্তিতে শরীর ভেঙে পড়েছে তার। তবুও থামেননি তিনি, কারণ তার মনে তখনও একটাই কথা, যতক্ষণ সম্ভব লড়াই চালিয়ে যেতে হবে। 1908 সালের 1 মে দীর্ঘ পথ অতিক্রম করে তিনি পৌঁছলেন বৈনি রেল স্টেশনের কাছে। সেখানে দোকানদারকে এক গ্লাস জল চাইলেন, কিন্তু ঠিক সেই সময়ে তার সামনে এসে দাঁড়ান কয়েকজন পুলিশ। তার ক্লান্ত মুখ, ধুলোমাখা পোশাক এবং অস্বাভাবিক আচরণ পুলিশের সন্দেহ জাগায়। তল্লাশি শুরু হতেই তার কাছ থেকে পাওয়া যায় কার্তুজ, মানচিত্র এবং বিপ্লবী কার্যকলাপের কিছু জিনিসপত্র। পুলিশ তাকে গ্রেপ্তার করে। মুজফ্ফরপুর আদালতে বিচার শুরু হলো। ব্রিটিশ সরকার চেয়েছিল এই বিচারকে এমনভাবে দেখাতে যাতে ভবিষ্যতে আর কোনো তরুণ স্বাধীনতার স্বপ্ন দেখার সাহস না পায়। অবশেষে সেই দিন এলো। বিচারক ঘোষণা করলেন আসামি ক্ষুদিরাম বসুর মৃত্যুদণ্ড দেওয়া হলো। আদালত নিস্তব্ধ, সবাই তাকিয়ে কিশোরের দিকে। কিন্তু ক্ষুদিরাম শুধু হালকা করে হাসলেন, যেন তিনি আগে থেকেই জানতেন এই রায় একদিন আসবেই। 10ই আগস্ট 1908 সাল, ফাঁসির আগের রাত। জেলের ভিতর নিস্তব্ধতা। প্রহরীরা বারবার এসে দেখছিলেন ক্ষুদিরাম কি ঘুমোতে পারছেন। অবিশ্বাস্য হলেও সত্য, তিনি সম্পূর্ণ শান্ত ছিলেন। রাতে তিনি ভগবদ্গীতা পড়েন, প্রার্থনা করেন, তারপর কিছুক্ষণ বিশ্রাম নেন। 1908 সালের 11ই আগস্ট, ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। কারাগারের দরজা খুলল। একজন জেলকর্মী এসে ধীর গলায় বললেন, সময় হয়ে গেছে। ক্ষুদিরাম শান্তভাবে উঠে দাঁড়ালেন, হাতে তুলে নিলেন ভগবদ্গীতা, তারপর ফাঁসির মঞ্চের দিকে হাঁটতে শুরু করলেন। ফাঁসির মঞ্চে ওঠার আগে ক্ষুদিরামের মুখে ছিল অদ্ভুত এক প্রশান্তি। তার ঠোঁটে ভেসে উঠল বন্দে মাতারাম। কয়েক মুহূর্ত পর একটি লিভার টানা হলো। ভারতের স্বাধীনতার ইতিহাসে জন্ম নিলেন এক অমর বীর শহীদ। মাত্র 18 বছর 8 মাস 8 দিনের জীবনে তিনি এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যা আজও কোটি কোটি ভারতীয়কে সাহস যোগায়। তার আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কখনো বিনামূল্যে আসে না। এর পেছনে থাকে অসংখ্য অজানা অচেনা মানুষের রক্ত, চোখের জল এবং আত্মবলিদান। তাই যখনই আমরা স্বাধীন দেশের পতাকা উঠতে দেখি, তখনই মনে রাখা উচিত সেই পতাকার প্রতিটি রঙের সঙ্গে জড়িয়ে আছে ক্ষুদিরাম বসুর মতো অসংখ্য শহীদের ত্যাগ। আসুন আমরা সবাই তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। বন্দে মাতারাম, জয় হিন্দ। যদি বিপ্লবী ক্ষুদিরাম বসুর এই অবিশ্বাস্য জীবন কাহিনী আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তাহলে ভিডিওটা লাইক করুন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন বন্দে মাতারাম। আপনার একটি মন্তব্য হয়তো আরও অনেক মানুষকে আমাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানার অনুপ্রেরণা দেবে। দেখা হবে পরের ভিডিওতে আরেক মহান বিপ্লবীর অজানা কাহিনী নিয়ে। ধন্যবাদ।